আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি থাকবো আপনাদের সাথে আহমেদ রশিদ লালী। আর আজকের বিষয় আমরা যেটা নির্বাচন করেছি সেটা ট্যাক্স রিলেটেড বিষয়, ইনকাম ট্যাক্স রিলেটেড বিষয় আমরা আলোচনা করব। দর্শক মণ্ডলী, আজকে আমন্ত্রিত হয়ে এসছেন, আমাদের সাথে আছেন আমার ডানে জনাব জনাব আমিনুল করিম। উনি সাবেক সিনিয়র সচিব এনবিআর। এই মুহূর্তে উনি ফ্যাসিলিটেটর এডিআর। দর্শক মণ্ডলী, বলে রাখি যে এডিআর হলো অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। যদি আপনার ইনকাম ট্যাক্সে কিংবা ভ্যাটে কোনো সমস্যা হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাথে, আপনারা এই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন যে একটা সংস্থা আছে সেখানে আপনারা আপিল করতে পারেন এবং সেখানে ওনারা এই জিনিসগুলো, আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। এই এই একটা জায়গা। আরও আছেন আমাদের সাথে খুব নামকরা একজন আয়কর আইনজীবী জনাব জাহাঙ্গীর আলম। উনি সিনিয়র আইনজীবী, খুব ভালো আইন বোঝেন। আজকে আমরা আলোচনা করব দর্শক মণ্ডলী। আমি প্রথমেই চলে যেতে চাচ্ছি একটু জনাব এস এম আমিনুল করিম, আপনার কাছে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে প্রতি বছরের মতো এবারও আয়কর মেলা যেটা শেষ হয়ে গেল, অনেকে এই মেলায় কিন্তু রিটার্ন দাখিল করেছেন, করে থাকেন। এবার একটু বেশি নাকি হয়েছে। কর অফিস বিদ্যমান থাকার পরেও এই যে মেলা হচ্ছে, এই মেলায় রিটার্ন দাখিল করার ব্যবস্থা হয়ে থাকে। জনগণ কর অফিস যেতে ভয় পায় বলেই কি এই মেলার ব্যবস্থা, কিংবা জনগণ এই মেলাতে বেশি আকৃষ্ট হচ্ছেন, নাকি ভয়ের কোনো কারণ আছে? জনগণের এই ভয়ের কারণটা কি? এটা আপনি একটা অত্যন্ত সুন্দর একটা অবজারভেশন তুলে ধরেছেন এবং করদাতাদের একটা বড় সমস্যার কথাই এখানে উঠে এসেছে যে করদাতারা আসলে সার্কেলে যেতে এখনও কি ভয় পায় কি না, কিংবা আস্থার স্থানটা আমরা এখানে তাদের মধ্যে অর্জন করতে পেরেছি কি না। তা আমার মনে হয় যে এই জায়গাটাতে আমরা এখনও সেই আস্থার জায়গাটাতে পৌঁছাতে পারিনি, যার জন্য এনবিআরের শত প্রচেষ্টা সত্ত্বেও এবং সার্কিটগুলোতে নানা রকম সুযোগ সুবিধা বৃদ্ধি করার পরেও জনগণকে আকৃষ্ট করার মতো অবস্থানে আমরা যেতে পারিনি। মানুষ, করদাতারা এখনও সার্কেলে যেতে ততটা উৎসাহিত নন এবং এই যে আস্থার সংকট, এটা উত্তরণের জন্যই কিন্তু এই আয়কর মেলাটা আমরা এমনভাবে করে থাকি যে এখানে একটা উৎসব মুখর পরিবেশে মানুষ, করদাতারা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে এবং সকল রকম যে সংশ্লিষ্ট সেবা রয়েছে রিটার্ন দেওয়ার, সেগুলার সুযোগ সুবিধা করে এখানে যেন তিনি তার রিটার্নটি দিতে পারেন এবং এখানে করদাতারা রিটার্ন দিয়ে স্বস্তি বোধ করছেন। এই গত কয়েক বছরে দেখা যাচ্ছে এখানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আপনি যে কথাটা বললেন এটা সত্যি, এবারও অনেক বৃদ্ধি পেয়েছে, আয়কর আদায়ের পরিমাণও বেড়েছে, রিটার্ন দাখিলের সংখ্যা বেড়েছে এবং সবচেয়ে বড় কথা, এখানে যে সার্ভিস দেওয়া হয়, শুধু রিটার্ন না, বিভিন্ন রকম সার্ভিস দেওয়া হয়, সেই সার্ভিস প্রায় 20% উপরে মানুষ বেশি নিয়েছে। সম্ভবত 8-9 লক্ষ লোক এখানে সেবা নিয়েছে। তো 8-9 লক্ষ লোক মানে অ্যাবাউট 1 মিলিয়ন পিপল এখানে সেবা নিচ্ছে। তার মানে মানুষ, করদাতারা এই জায়গাটাতে সেই আস্থার জায়গা হিসাবে বেছে নিয়েছে। তাহলে দুইটা প্রশ্ন আমি যদি বলতে পারি আপনার কথা মতে, এবং আমরা যেটা জানি শুনি সেটা হলো এবারে আয়কর মেলা সফল হয়েছে। অবশ্যই সফল হয়েছে, এটা এতে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে এটা তো সেলফ অ্যাসেসমেন্টই হচ্ছে, যেটা মেলাতে আমরা যেটা রিটার্ন দিচ্ছি, তাহলে এই সেলফ অ্যাসেসমেন্ট যেটা, এই রিটার্নটা দাখিল করার পরে তো আর যুক্তি ঝামেলা থাকার কথা না। এর পরেও কি এগুলো আবার কোনো অ্যাসেসমেন্ট পর্যায়ে কোনো হয়, নাকি ঝামেলা শেষ, একবার আমি মেলায় গিয়ে দিয়ে দিলাম বা শেষ? এখানে যেহেতু করদাতারা অনেক ক্ষেত্রেই ওখানে কর্মকর্তাদের কাছে দেখিয়ে দিচ্ছেন যে রিটার্নটা আমারটা দেখে দেন ঠিক আছে কি না, এখানে একটা ইনিশিয়াল
স্ক্রুটিনি তো হয়, স্ক্রুটিনি হয়ে যাচ্ছে অটোমেটিক। অটোমেটিক একটা হয়ে যাচ্ছে। তো সেই অর্থে এটা এখানে ফার্দার অডিট হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। তবে অনেক ক্ষেত্রে হয়তো একসাথে অনেকে 10-20টা রিটার্ন জমা দিয়ে থাকেন। আমার তো যতটুকু জানি যে আয়কর আইনজীবী যারা রয়েছেন তারাও কিছু কিছু ক্ষেত্রে এখানে একত্রে অনেকগুলো রিটার্ন দেন। তো এই ধরনের বড় বড় রিটার্ন যদি থাকে সেগুলো তো আপনার স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার অডিটের আওতায় পড়তে পারে। কিন্তু আমি বলছি যেটা সাধারণ যে করদাতা, ছোটোখাটো করদাতা যারা, সেগুলো এর ফার্দার আর কিছু হওয়ার এখানে সম্ভাবনা আমি দেখি না। রাইট, খুব সুন্দর কথা। জাহাঙ্গীর ভাই, আপনি স্যারের কথা শুনলেন সব কথা। আমার যে কথাগুলো ছিল, তাহলে আয়কর অফিসে সার্কেলে যেতে এখনো একটা অনীহা কাজ করছে বিধায় এই কর মেলাটা এত জমজমাট হচ্ছে এবং এত পপুলার হচ্ছে, উইচ ইজ এ ভেরি গুড ডিসিশন বাই দ্য এনবিআর এই কর মেলা করার। এই ভয়টা কেন? স্যারের কথাও কিন্তু সেটাই আমরা একটু দেখলাম যে এই কনফিডেন্স লেভেলটা একটু বাড়াতে হবে। কনফিডেন্স লেভেল বাড়াতে হবে, এটা প্রথমে যে বিষয়টা বললেন উনি, এই যে করদাতারা এখনও কর অফিসে এখনও করদাতারা যাবার মতো এখনও আস্থা স্থাপন ওদের মধ্যে হয়নি। এটা হচ্ছে মূল কারণ। আর বিশেষ করে ভয়ের যে বিষয়টা, রিটার্ন সাবমিশনের জন্য কোনো ভয় থাকার কথা নয়। যেমন আমি একজনের একটা প্রতিক্রিয়া দেখলাম, সার্কেলে আমি যদি রিটার্ন জমা দিতে যাই তাহলে এই কাগজ সেই কাগজ খুঁজবে, সেজন্য একটা পত্রিকায়, প্রথম আলোতে খুব সম্ভবত তার পরের দিনেই একটা প্রতিক্রিয়া দিল এক মহিলা। সেজন্য আমরা মেলায় একটু ঠেলাঠেলি করে হলেও রিটার্ন জমা দেওয়াটাকে আমি ভালো মনে করেছি। কিন্তু এটা হচ্ছে প্রথমবারের একটা বিষয়। কিন্তু মূল সমস্যাটা শুরু হয়, যেটা করদাতারা যেই বিষয়টাকে ভয় পায়, সেটা শুরু হয় কিন্তু রিটার্ন সাবমিটের পর। রিটার্ন যেখানে আমাদের দেশের করদাতারা রিটার্ন সাবমিট করতেই আস্থা নিতে পারছেন না, সেখানে রিটার্ন সাবমিশনের পর যে বিষয়গুলি হয় সেটা আরও অনেক বেশি কঠিন একটা বিষয়। যেমন আপনি যে কথাটি বললেন, একটা সেলফ অ্যাসেসমেন্ট, ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে একজন করদাতা একটি রিটার্ন সাবমিট করলেন, এরপর এটা স্ক্রুটিনি হবে, স্ক্রুটিনি হয়ে এটা অডিটের একটা রিস্ক থেকে যায়। অডিটের পর এটা আবার সরকারের আরও কয়েকটা ডিপার্টমেন্ট আছে, আবার এটা সিএসিতে এটা একটা রিটার্নতে কল করতে পারে, তারপর আপনার ডিজি ইন্সপেকশনের একটা কুয়ারি চাইতে পারে। তো এই সব বিষয়গুলি কে করদাতারা ভয় পায় বিশেষত। তো এটার জন্য আমি যেটা মনে করি, আর মেলার যে বিষয়টা, মেলায় কোনো মানে এবার দেখা গেছে 2130 কোটি টাকা খুব সম্ভবত রাজস্ব আহরণ হয়েছে। এই রাজস্ব আহরণের একটা বিরাট অংশ এখানে যারা, যেটা বললেন, এখানে যারা লয়ার যারা, ওরা একসাথে 100, 200, 300 রিটার্ন সাবমিট করেছেন। আজকে আমি একজন আমাদের কলিগ, যিনি অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উনি এক সময় প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন আমি মেলায় 450টি রিটার্ন দাখিল করেছি। তো সুতরাং বুঝতে পারছেন এখানে এত রেভিনিউ আসার পেছনে এটা নতুন করদাতারা এতগুলি টাকা কর দিয়েছেন সেটা মনে করার কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বেসিক্যালি কর ইতিমধ্যে রেজিস্টার্ড করদাতারাই কিন্তু আবার ওখানেও যাচ্ছেন। আমি এই জায়গা থেকে আপনার কাছে আসবো, যদি আমাকে একটু অ্যালাউ করেন, আমি একটা ফোন নিয়ে নিই। জি জি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রূপগঞ্জ থেকে জাহিদ বলছিলাম। জি যাচ্ছে। যে আমি আজকে জানতে চাচ্ছিলাম যে মোবাইলের যে করটা, এটার উপরে একটু, যে মোবাইলের কর আমাদের উপরে যে পরিমাণে চাপিয়ে দেওয়া হচ্ছে, আসলে এতটা কর সাধারণ জনগণ কি আসলে সুবিধা পাচ্ছে নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে? ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন, আমরা এটার উত্তর আমরা দিচ্ছি। আরেকজন দর্শক আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লালি ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলছি, বলেন। জি, আমি আপনার ব্রাঞ্চে ময়মনসিংহ শাখায় আমি একটু বলে দেই আপনাকে, আমি কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানটা
ইনকাম ট্যাক্সের উপরে। সো পুঁজি বাজার সম্বন্ধে আজকে আলোচনা আমরা করছি না। আপনি আরেক দিন একটু ফোন করবেন কিংবা আমার সাথে ডাইরেক্ট ফোনে যোগাযোগ করে নিন। ধন্যবাদ। জি, জি, যে কথাটি বলছিলাম, আর একটা মেলার সফলতা, হ্যাঁ প্রতি বছরই মেলায় উত্তর করদাতার সংখ্যা বাড়ছে, নতুন করদাতা আসছে এবং বেশ কিছু করদাতা সেবা নিচ্ছে। এবার খুব সম্ভবত নতুন 36,000 নতুন টিআইএন ওরা গ্রহণ করেছেন। তো এটা একটা শুভ লক্ষণ। তবে এটা আমাদের যতটুকু সম্ভাবনা আছে ওই সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম, অনেক কম। আমাদের এখনও পর্যন্ত আমাদের মোট 1% করদাতা, 1% জনগণ আপনি আয়কর রিটার্ন দাখিল করেন না। ট্যাক্স দেওয়া তো পরের বিষয়। তারপর মেলায় যেই পরিমাণ রিটার্ন সাবমিট করা হয়েছে, খুব সম্ভবত 1,95,000 রিটার্ন সাবমিট করা হয়েছে। এর মধ্যে একটা বিরাট সংখ্যক করদাতা যারা মানে উইদাউট পেইং এনি ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন। মানে কারণ এবার নতুন একটা আইন করা হয়েছে, যাদের বেতন 16,000 টাকা তাদেরকেও আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। তো ফলে 16,000 টাকা যদি মাসিক বেতন হয় তাহলে তার ট্যাক্সেবল ইনকাম হয় না, তো কিন্তু রিটার্ন সাবমিট করতে হয় আইনত। ফলে করদাতার সংখ্যা এবার অনেক বৃদ্ধি পেয়েছে। এটা একটা শুভ লক্ষণ। এই দিক দিয়ে মেলা একটা উৎসবমুখর পরিবেশে নতুন করদাতাকে আকৃষ্ট করার একটা প্রসার হয়। এই প্রসার ভিত্তি করে আস্তে আস্তে ওরা একটা পার্মানেন্ট করদাতায় পরিণত হবে। অফকোর্স। এবং আমার মনে হয় যে এই উদ্যোগটার জন্য কিন্তু ট্যাক্স নেট কিন্তু আস্তে আস্তে বাড়ছে, উইচ ইজ এ ভেরি ট্যাক্স নেট বাড়ানোর জন্য যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার, জি, আমি মনে করি সেই পদক্ষেপটা কিন্তু নেওয়া হচ্ছে না। আমাদের এখানে একটা সেকশন 75 অনুসারে যারা কর রিটার্ন দাখিল করতে বাধ্য, এখানে এমন অনেক ক্লাসেস অফ পারসনস আছেন যাদের ইনকাম না থাকলেও আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। আপনার যদি একটা গাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে, অনেক সময় দেখা যাচ্ছে ওনারা আমার অন্য কোনো ইনকাম নাই, আমি রিটার্ন সাবমিট করছি না। কিন্তু এই কারণে তো আমি তো মনে করি যারা একটা গাড়ি মেনটেন করেন, যারা একটা অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন অথবা নিজের ফ্ল্যাট কিনেন, ওরা প্রত্যেকেই ট্যাক্স নেটে আসার যোগ্য। কিন্তু ওদেরকে ট্যাক্স নেটে আসার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, মানে খুব সফটলি এমন একটা উদ্যোগ নেওয়া দরকার যাতে করে হাউস টু হাউস ক্যাম্পেইন করে কার টিআইএন আছে ওনারা ট্যাক্স রিটার্ন সাবমিট করেন কি না, যাদের টিআইএন নাই ওদেরকে ট্যাক্স তাৎক্ষণিকভাবে টিআইএন দেওয়ার ব্যবস্থা করে সামনে থেকে ওরা যেন রিটার্নের আওতায় আসে, সেই ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু এই বিষয়ে শুধুমাত্র আপনি একটা মেলা করা হচ্ছে, এই মেলার মধ্যে একজন লোক খুব উৎসুক হয়ে গেলেন, গিয়ে উনি খুশি হয়ে একটা রিটার্ন সাবমিট করে দিলেন। এখন যেই অভিযোগটা করা হয় সার্কেল সম্পর্কে, এটা হচ্ছে ওনারা এই কাগজ নাই সেই কাগজ নাই এটা বলা হয়ে থাকে। আসলে একটা রিটার্নের সাথে অনেকগুলি কাগজ জড়িত থাকে। এই কাগজগুলি ছাড়া, এই কাগজপত্র প্রমাণপত্র ছাড়া বা ওইটার উপর বেসিস করা ছাড়া যদি রিটার্নটা রেডি করা হয় তাহলে একটা ভুল এবং অপূর্ণাঙ্গ রিটার্ন হবে। অপূর্ণাঙ্গ রিটার্ন হবে। আপনি একটু যদি জাহাঙ্গীর ভাই মোবাইলের উপরে যে ট্যাক্সটার কথা একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করলেন, সেই ব্যাপারে কি আপনার? না, মোবাইলের উপরে আমি কি ট্যাক্স বলছি আমি ঠিক বুঝতে পারছি না। মোবাইল ফোনের উপরে একটা ট্যাক্স দেওয়া হচ্ছে, আমরা যে ইউজ করছি, যে আমরা যদি ট্যাক্স, যিনি মোবাইল যত বেশি ইউজ করবেন তার অনেক বেশি ক্যাপাসিটি আছে। আপনি দেখুন অনেকের 5,000 10,000 টাকা মোবাইলের বিল আসেন। একজন করদাতা, একজন ব্যক্তি যদি যার 5,000 টাকা শুধু মোবাইলের বিল আসে, তাহলে তার অন্যান্য ব্যয় কত? নট লেস দেন 1 লাখ, সব খরচ মিলে 1 লাখ টাকা যদি ইনকাম হয়, আপনাকে 12 লাখ টাকা ইনকাম ডিক্লেয়ার করতে হয়। 2.5 লাখ টাকা বাদ দিয়ে পরবর্তী 4 লাখ টাকার উপর আপনাকে 10%, এর রিমেনিং অ্যামাউন্ট, আর পরবর্তী 5 লাখ টাকার উপর 15%, এর পরবর্তী অ্যামাউন্টের উপর 20% আমাকে ট্যাক্স দিতে হয়। তাহলে আপনার কত টাকা ট্যাক্স আসে? হয়তো দেখা যাবে আমি 5,000 টাকা মোবাইলের বিল দিচ্ছি, ট্যাক্স নেটে আমার নাম নাই, আমি কোনো রিটার্ন সাবমিট করছি না। রাইট। ব্রেকের আগে 2 মিনিট সময় আছে স্যার, আমি এটার একটু উত্তর দেই। যে সম্মানিত দর্শক যে প্রশ্নটা করেছেন, এটা কিন্তু
ইনকাম ট্যাক্স রিলেটেড নয়, এটা ভিএটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি আদায় করা হয় এখান থেকে। এবং গত 1-2 এটা বছর মোবাইল বিলের উপরে নেওয়া হচ্ছে। হ্যাঁ, মোবাইলের উপর থেকে নেওয়া হয়, অথবা আপনি যদি স্ক্র্যাচ কার্ড কেনেন ওখানে অ্যাডসোর্সই কেটে নেওয়া হয়। এটা একটু বৃদ্ধি করা আরেকটা হয়েছে। করছে ওই মোবাইল কন্টেন্ট সার্ভিসের উপরে ট্যাক্স করছে, এটা তো সাধারণ মোবাইল অপারেটরদের জন্য নয়, যারা সাধারণ ইউজারদের জন্য নয়। তো এটা হচ্ছে পরোক্ষ কর, এটা কিন্তু প্রত্যক্ষ কর নয়। এটা উনি দর্শক যদি কম ব্যবহার করেন তাহলে ওনাকে কম দিতে হবে, বেশি ব্যবহার করলে বেশি দিতে হবে। এবং এটা করা হয়েছে যে আমাদের তো এমনি জানেন যে ট্যাক্স জিডিপি রেশিও বাংলাদেশে অত্যন্ত কম, আমরা যে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায় করতে পারছি না, এই জন্য পরোক্ষ করের উপর এটা নির্ভর করা হয়েছে এবং এর একটা বড় সোর্স দেখে, এবং এই টাকা আদায় করা খুব সহজ। তো এইটা উনি অতটা ওনার তো গায়ে লাগার প্রশ্ন আসে না আমার মনে হয়, যে উনি অল্প ব্যবহার করলেই দেখবেন যে ওনার এই লায়াবিলিটিটা কমে যাচ্ছে। না, অল্প ব্যবহার করবেই বা কেন, যার যত প্রয়োজন ততই ব্যবহার করবে। সম্ভবত দর্শক যে প্রশ্নটা করেছিলেন যে এটা বোধহয় একটু বেশি, লেভিটা একটু বেশি হয়ে গেছে, সেই ব্যাপারে বোধহয় উনি আমি তো মনে করি যারা মান্থলি 500 টাকা টেলিফোন বিল দেন, মোবাইলের বিল দেন, ওদেরকেও ট্যাক্স নেটে আনা উচিত। তাহলে আপনি মোবাইল ইউজারের সংখ্যা কত, হয়তো কথাটা একটু করা হয়ে গেল, কিন্তু মোবাইল ইউজারের সংখ্যা কত, আমাদের করদাতা কত। একটা মোবাইল অপারেটরের কয়েক কোটি আপনার ওদের কনজিউমার ইউজার আছে। এর মধ্যে অনেকেই বিভিন্নভাবে, সারাদিন আমরা ফেসবুক চালাই, সারাদিন বিভিন্নভাবে মোবাইল ইন্টারনেট ইউজ করতেছি, কিন্তু আসলে আমরা কর দেওয়ার ব্যাপারে আমরা ওইদিকে নাই, রিটার্ন সাবমিশনের ব্যাপারে আমরা নাই। ইনডাইরেক্ট কর তো দিচ্ছেন, দর্শকরা তো দিচ্ছে, মানে যারা ইউজাররা যারা দিচ্ছে। ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে একজন খারা ইনডাইরেক্ট ট্যাক্স দেন, যার কনজাম্পশন যত বেশি তার ইনডাইরেক্ট ট্যাক্স তত বেশি। আপনি যদি কনজাম্পশনের ক্যাপাসিটি রাখেন, আপনার যদি ইনকাম হয়, আপনি কোত্থেকে খরচটা করেন, কনজাম্পশন কোত্থেকে আসে, আপনার তো ইনকাম থেকে আসে। আর ট্যাক্সটা হচ্ছে সব এক্সপেন্ডিচার, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ইনকাম ট্যাক্স আইনের আওতাধীন, এটা কিন্তু অন্য আইনের আওতাধীন নয়। তো সুতরাং আপনার যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাব যদি করে আপনি ট্যাক্সেবল লিমিটের মধ্যে আছেন কি নাই সেটা দেখতে হবে। স্যার, আপনি জানেন যে প্রত্যেক বছর এনবিআর থেকে করদাতাদেরকে পুরস্কৃত করা হয়, এবারও 125 জন করদাতাকে ট্যাক্স কার্ড দেয়া হবে। এই যে এই কার্ডগুলো দেয়া হচ্ছে, এতে কি ট্যাক্স প্রদানকারী, কর প্রদানকারীরা কি অনুপ্রাণিত হচ্ছেন মনে হয়? অবশ্যই অনুপ্রাণিত হচ্ছেন, কারণ আপনি যদি যারা বড় বড় করদাতা, আপনি দেখবেন এই কর প্রদানের কিছু আগ দিয়েই তাদের মধ্যে একটা উৎসাহ দেখা যায় যে আমার নামটি আছে কিনা। ওনারা বিভিন্ন কর সার্কেলে উনি কত টাকা ট্যাক্স দিয়েছেন এগুলো খোঁজ খবর নেওয়া শুরু করেন। অর্থাৎ ওনারা এখন এটা বুঝতে পারছেন যে এই বিষয়টি একটা সম্মানের বিষয়, রাষ্ট্রর একটা স্বীকৃতি যে উনি একজন এক বড় করদাতা, দেশের উন্নয়নে ওনার অবদান স্বীকৃত হচ্ছে। তো এটা আমি প্রত্যেক বছরই দেখি একটা উৎসাহ উদ্দীপনা দেখা যায়, এবং এর ফলে অনেক বড় বড় করদাতাকেও আমি দেখেছি অনেকে স্ব উদ্যোগেও আরও কর দেওয়া যায় কি না, কিংবা তার আইনজীবীদের কাছে বলে থাকেন যে আমার করটা ওই পরিমাণ পৌঁছেছে কিনা, আর কি না পৌঁছানো যায় কিনা, এরকম কিন্তু আমি দেখেছি। তার অর্থই হচ্ছে এই যে এই সম্মান দেওয়ার যে ব্যবস্থাটা এনবিআর করেছে, এটা বড় বড় করদাতাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এবং এমনও আমি দেখেছি যে অনেক করদাতা রয়েছেন যিনি বড় করদাতা একবারেই হতে পারবেন না, যেমন ধরেন মিডিয়া ব্যক্তিত্ব যারা, এবার দেখেছেন মিডিয়া ব্যক্তিত্ব কিন্তু আছে, তো তারা কিন্তু যদি বড় করদাতার পরিমাপে দেখেন যে বেশি রেভিনিউ দিয়ে আসবেন, সেটা কিন্তু সম্ভব হয়ে উঠবে না অত শর্ট রানে। সেজন্য কিন্তু ক্লাসিফাই করে করে দেওয়া হচ্ছে যে এই গ্রুপ, যেমন মহিলা একজন করদাতা, তার করের পরিমাণের দিক দিয়ে বিবেচনা করলে সে বড় করদাতা হতে সময় লাগবে। কিন্তু এই যে আমরা বিভিন্ন শ্রেণীকে উৎসাহিত করছি, এটা কিন্তু এবার চমৎকার উদ্যোগ, এবং এটা বিভিন্ন শ্রেণীর মধ্যে আরও উৎসাহর সৃষ্টি করেছে। এবং আমি মনে করি যে আমাদের এই যে দৈন্যতা রয়েছে রাজস্বর ব্যাপারে, আমরা এখনও এই অঞ্চলে যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছি, এটার থেকে বেরিয়ে আসার জন্য এই উৎসাহটা অত্যন্ত সময় উপযোগী। এবং এটা জেলা লেভেলেও করা হয়, আপনি জানেন
সেখানেও এটা যথেষ্ট উৎসাহ যোগাচ্ছে। কিন্তু আমাদের সমস্যাটা অন্য জায়গায়, যে আমরা যারা যারা চিহ্নিত হওয়া উচিত করদাতা, বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আমাদের যে গ্রোথ সেন্টারগুলো রয়েছে সেইখানে আমরা পৌঁছাতে পারছি না। কিন্তু বড় করদাতাদের মধ্যে এটা কিন্তু পজিটিভ একটা প্রভাব ফেলেছে। এটা সহজীকরণ করার একটা প্রক্রিয়া প্রত্যেক বছরই অ্যানাউন্স করা হয় যে এটা সহজীকরণ করা হবে। আমার কথা হলো জনগণ হয়রানি না পোহায় আপনার কিভাবে এই ব্যবস্থাটা মানে করা যায় যে জনগণকে হয়রানি হতে হবে না, সে ইজিলি যাবে, একটা সার্কেলে যাবে, ট্যাক্স দিবে, কিংবা তার রিটার্ন দাখিল করবে, হয়রানি যাতে না হয়। এইটার কি কোনো ব্যবস্থা কি করা হ্যাঁ, সম্ভব? এটা আপনি নিশ্চয়ই অবগত আছেন যে এই বছর থেকে অনলাইনে রিটার্ন সাবমিশন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। এটা সারা বিশ্বেই আছে। আমরা এতদিন নানা কারণে পারিনি। এটা আপনি ঘরে বসে নিজের রিটার্ন প্রস্তুত করে নিজেই সাবমিট করতে পারবেন এবং আপনার যে ট্যাক্স রিসিপ্ট সার্টিফিকেট যেটা আপনার পেয়ে থাকেন, রিসিপ্ট এবং সার্টিফিকেট দুটো ঘরে বসে নিতে পারবেন। অর্থাৎ আপনার যে সার্কেলে যাওয়ার যে বিড়ম্বনা, আপনার সাথে ওই কর কর্মকর্তা এবং কর্মকর্তার অধীনস্থ যে স্টাফরা রয়েছে এদের সাথে যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্ট থেকে আপনি কিন্তু মুক্ত হচ্ছেন। ইউ ডোন্ট নিড টু হ্যাভ টু গো দেয়ার এনিমোর। আপনার সেখানে যেতে হচ্ছে না, সকল সার্ভিস আপনি ঘরে বসে নিতে পারছেন। এইটা কিন্তু একটা বড় উদ্যোগ আপনি মনে করতে পারেন যে, এবং জনগণ এইখান থেকে বিড়ম্বনার থেকে বেরোয় আসতে পারবে। আর ওই যে বিড়ম্বনাটা যেটা সার্কেলে, এটা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে এর মূল কারণটি কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে। মূল কারণটা আমি মনে করি যে ওখানে ওই স্টাফ লেভেলে আমাদের দক্ষতার চরম অভাব রয়েছে। আপনার এখানে যারা স্টাফ নিয়োজিত হয় তারা চাকরি পেয়েই এখানে জয়েন করে। আমাদের কর্মকর্তাদের প্রায় 2 বছর ট্রেনিং হয়। এখানে এই স্টাফদের কিন্তু খুব ন্যূনতম ট্রেনিং হয়, যেটা একেবারেই অপর্যাপ্ত। এরা জানে না যে আপনি একটা করদাতাকে কিভাবে সেবা দিতে হবে, এবং কর্মকর্তা এবং কর্মচারীদের বুঝতে হবে তাদের অফিসটি কিন্তু মূল লক্ষ্য কিন্তু সেবা দেওয়া। কর আদায় করা কিন্তু এটা কর আদায় একটা বিষয় হয়ে এসে দাঁড়িয়েছে, মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি উন্নত যে কোনো কর ব্যবস্থাপনার যদি ওয়েবসাইটে যান, দেখবেন ওখানে লেখা আছে, আপনি IRS যদি যান, লেখাই আছে যে সর্বোত্তম সেবা দেওয়া। কর আদায় করা কিন্তু কথাটা বলা নাই। কর আদায় কিন্তু আপনার আইনের বলে স্বয়ংক্রিয়ভাবে হবে। সুতরাং আমাদের এই যে মনোভাবের যে পরিবর্তন, এই পরিবর্তনটা হয়নি। সেবা দেওয়ার যে পরিবর্তন দরকার, যে আমি সেবা দেব, এই লক্ষ্যে আমরা কর্মচারীদের এখনও প্রশিক্ষণ দিতে পারিনি। এই জায়গাটাতে আমাদের অ্যাড্রেস করতে হবে। NBR এইটা যদি লক্ষ্য করে তাহলে আমার মনে হয় এখান থেকে উত্তরণ আমরা পাবো। আর আপনার যে কথাটা বললাম যে এখন অনলাইনে রিটার্ন দিতে পারবেন, এখানে কিন্তু এই যে অডিটের যে সমস্যাটা, যেটা আর একটা বিড়ম্বনার সৃষ্টি করে, এই বিড়ম্বনার থেকেও কিন্তু আপনি বেরোতে পারবেন। কারণ এই অনলাইনে যে সাবমিটেড রিটার্ন হবে, এগুলো কিন্তু অটোমেটেড পদ্ধতিতে এখান থেকে অডিট সিলেকশন হবে। যেমন কতকগুলো রিস্ক ফ্যাক্টর আপনি আইডেন্টিফাই করা হয়, আমরা সাধারণত এখন ম্যানুয়ালি করে থাকি, এরা তখন অটোমেটেড হবে। যে ধরেন 8-10টা রিস্ক ফ্যাক্টর NBR চিহ্নিত করবে। আমি একটা উদাহরণ দিই, যে একটা লোক ধরেন 1 বছর 10 লক্ষ টাকা আয় দেখিয়ে রিটার্ন দিল, পরের বছর উনি 2 লক্ষ টাকা দিলেন, এটা একটা রিস্ক ফ্যাক্টর। কিন্তু হঠাৎ করে ওনার আয়টা কমে গেল কেন? কমে গেল? এই আপনাকে একটা উদাহরণ দিলাম। এইরকম অনেকগুলো রিস্ক ফ্যাক্টর একটা করদাতা দান মডিউল করা আছে বোধহয় করা আছে, কিন্তু এটা আমরা এখন ম্যানুয়ালি করা হয়। ম্যানুয়ালিতে আপনি ওই যে হয়রানির একটা সুযোগ আশঙ্কা থেকে যায়। কিন্তু এই যখন আপনার অনলাইনে রিটার্ন সাবমিটেড হবে, অটোমেটেডভাবে আপনার এটা প্রসেস হবে, NBR এর সার্ভার থেকেই ওখানে প্রসেস করা হবে, এখানে কোনো হিউম্যান এলিমেন্ট যাবে না, তখন কিন্তু মানুষ এই যে হয়রানির কথা বলছেন, এই যে আস্থার জায়গা আমরা বলছি, এইগুলোর থেকে বেরিয়ে আসতে পারবে, অনেক ইমপ্রুভ করবে। রাইট।
আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম জাহাঙ্গীর ভাই, প্রতি বছর আয়কর প্রদান সহজ হয়রানি করার যে প্রশ্নটা ওনাকে করলাম, আপনি সেই ব্যাপারে কিছু যদি বলেন। আর আয়কর খাতে রাজস্ব বৃদ্ধির জন্য সরকারের কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটার ব্যাপারে যদি বলেন, একই প্রশ্ন আপনাকেও করব। না, প্রথম আমি ওই যে ট্যাক্স কার্ডের যে বিষয়টা আছে এটি বিষয়ে একটু জি, বলতে পারি? please, please. আসলে আমার কাছে মনে হয়, এটা আমার একটা ধারণা, আমার এবারও আমার কয়েকজন করদাতা ওরা ট্যাক্স কার্ডের জন্য সিলেক্ট হয়েছেন। যেই ট্যাক্স কার্ড করে সম্মানিত করা হয়, এইখানে মনে হয় একটু বিবেচনা করা সরকার একটা বিষয় আছে। কারণ আমাকে একজন করদাতা জিজ্ঞেস করলেন, যিনি সিলেক্ট হয়েছেন, মানে প্রাইমারি সিলেক্ট হয়েছেন, উনি জিজ্ঞেস করলেন এইটার ক্ষেত্রে আমি কি কি সুবিধা পাবো। আমাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আমার তো কোনো প্লট নাই সরকারি, আমি কি প্লট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবো? তো আমাকে বলতে হয়েছে না, এই জাতীয় কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না। আপনি এখানে যা যা বলা আছে, আপনি এই যে সরকারি অনুষ্ঠানগুলিতে আপনি আমন্ত্রণ পাবেন, আবার আপনি টিকেটের ক্ষেত্রে আপনি তারপর বিমানবন্দরে আপনি একটি ভিআইপি মর্যাদা পাবেন, এইসব বিষয়গুলি পাওয়া যাবে। কিন্তু একটা ইন্সপিরেশনটাকে এমন করতে হবে যাতে এটা আকর্ষণীয় হয়, সত্যিকার অর্থে এটা ফ্রুটফুল হয়, অর্থপূর্ণ হয়। একজন করদাতা লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা ট্যাক্স দেবেন, উনি যে সকল সরকারি বেনিফিটের ক্ষেত্রে ওনাকে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তখনই আপনার এই যে যাদেরকে পুরস্কৃত করা হয়, তখন এটা এনকারেজ হবে। আর বর্তমানে যারা আপনি খুব অনেকে হয়তো আহত হবেন আমার কথা শুনে, এটা প্রথমে হচ্ছে যারা ট্যাক্স দিচ্ছেন, যাদেরকে এর মধ্যে একটা বিরাট সংখ্যক, আমি 100% বলবো না, একটা বিরাট সংখ্যক যারা উৎসে কর কর্তন, যেটা ফাইনাল সেটেলমেন্ট, যেমন ইম্পোর্ট আর এক্সপোর্ট এবং হচ্ছে কন্ট্রাক্ট। আপনি 100 কোটি টাকার কন্ট্রাক্ট ওয়ার্ক করলেন, আপনার কাছ থেকে 5 কোটি টাকা অ্যাড সোর্সে কেটে নিয়ে হলো। আপনি ইম্পোর্ট করলেন 100 কোটি টাকা, আর 5 কোটি টাকা ট্যাক্স নিয়ে, আপনি যার ফলে আপনি ওই 5 কোটি টাকা আপনার পণ্যের উপর আপনি চার্জ করে কাস্টমার থেকে নিয়ে নিলেন, কিন্তু আপনি পে অর্ডার করে 10টা টাকাও দেননি। হয়তো আপনি সর্বোচ্চ করদাতা হয়ে গেলেন, কস্টিং এর মধ্যে ফেলে দেয়া ট্যাক্স কার্ড হচ্ছে। পেয়ে গেলেন। কিন্তু এখানে এই ব্যবস্থাটা নাই। আমি একজন লয়ার, আমি তো সর্বোচ্চ করদাতা হতে চাই, আমার সাথে কম্পিটিশন তো একজন বিজনেসম্যানের হতে পারে না। না, ওই যে শ্রেণী করা হয়েছে already। আমারটা এইভাবে শ্রেণী করা হয়নি। যেমন একজন ডাক্তার, উনি ডাক্তারের সাথে হবে, এবং ওইখানেও আবার কিছু আবার ক্লাসিফিকেশন থাকতে হবে। একজন ডাক্তার, আবার আমি একজন লয়ার, আমার এক বন্ধু, সে পৈতৃক 3টা বিল্ডিংয়ের মালিক পৈতৃক সূত্রে, সে গৃহ সম্পত্তি আয় ওনার বিশাল, প্রফেশনাল ইনকামও অনেক বিশাল, কিন্তু উনি প্রফেশনাল ইনকাম দেখাচ্ছেন অনেক কম। তাহলে যদি বলা হয় একজন লয়ার, ওর শুধু প্রফেশনাল ইনকাম যিনি হাইয়েস্ট দেখাবেন, তিনি এই ক্যাটাগরিতে 10 জন বা 5 জন ওরা এই প্রাইসটা পাবে। এবং ওদের সুযোগ সুবিধাটা শুধু প্রাইস দিয়ে, এটা মানে শুধুমাত্র একটা খাতুকুতু দেওয়ার মতো একটা খুশি করার বিষয় না করে এটা অর্থপূর্ণ করতে হবে। আর সহজীকরণের যে বিষয়টা, সেটা আমার মনে হয় খুব একটা সম্ভব হবে না। একটা কারণে, আয়কর আইন তার চরিত্রগতভাবেই জটিল। প্রতি বৎসরই এই আইনের অন্তত 20, 30 থেকে 50টা 100টি ধারার পরিবর্তন হয়ে যায়। গত বছর যা ছিল এই বছর তা নাই। যেমন এবার আবার সহজীকরণের জন্য কতগুলি রিটার্ন করা হয়েছে। এখন অলরেডি 5টা রিটার্ন চালু আছে, 5 প্রকারের। তারপর এর সাথে আবার আপনার যদি স্যালারি ইনকাম থাকে, এটার সাথে অমুক ফর্মটা যোগ করতে হবে। আপনার যদি হাউস পেপার ইনকাম থাকে, অমুক ফর্মটি যোগ করতে হবে। আপনার যদি ইনকাম এই হয়, এটা যোগ করতে হবে। তাহলে এটা আরও জটিল হচ্ছে। কিন্তু আপনাকে যেটা করতে হবে, এবং যার ফলে রেভিনিউ আহরণের ক্ষেত্রে বর্তমানে এক্সিস্টিং যারা করদাতা, ওদের উপর চাপ হচ্ছে অনেক বেশি। ওদের যদি অডিটটা, অন্তত একসময় দেখা গেছে 2007 কি 8 সালে খুব সম্ভবত অডিট করা হয়নি। ওই বছর রেভিনিউ একটা ভাম্পার রেভিনিউ পাওয়া গেছে। যদি কয়েক বছর অডিট করা না হয়, যদি শুধু নতুন করদাতার সন্ধানে আয়কর বিভাগ, এখন সারা বছর কর কর্মকর্তারা, আয়কর বিভাগ, পুরো আয়কর ডিপার্টমেন্টটা
মানে ওই অডিটের পেছনে ওদের সময় নষ্ট হয়ে যায়, কিন্তু নতুন করদাতার সন্ধানে, যার ফলে ওদের কোনো সময় ব্যয় করতে পারে না। আপনার যেমন একটা লয়ারদের শ্রেণী করা উচিত, তেমনি একটা সবার। সাধারণ আয়কর যারা দিচ্ছেন যারা, ওদেরও একটা শ্রেণী করা উচিত যারা যাদের আয় কম বাট উনারা রেগুলারলি দিচ্ছেন এবং উনাদের না, ওটার জন্য আছে। আমি আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাচ্ছিলাম, সেটা হলো যে এই যে এআইটি ইন ইট সেলফ ইজ ভেরি একটা সিচুয়েশন যেটা হয় যে আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা জিনিস ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে যখন সেটা আমি লাভ করব তারপরে আমি ট্যাক্স দেব, কিন্তু আমার কাছে এআইটি কেটে রাখা হচ্ছে তখনই, আমি যখন বিক্রি করলাম লসে তখন আর এটা রিফান্ড পাচ্ছি না। আপনি যে কথাটার দিকে ইঙ্গিত দিলেন, তো এইটার এই এআইটিটার ম্যাটারে কিছু একটা সুনির্দিষ্ট করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, এআইটি তো সারা পৃথিবীতেই আপনার এই পদ্ধতি প্রবর্তিত রয়েছে। আপনার আমাদের দেশে এখনও বোধহয় এআইটির পরিমাণ 50 থেকে 60-এর মধ্যে এত পার্সেন্টেজ হবে। আপনার আমেরিকাতে আমি দেখেছি 93% অ্যাট সোর্সই কেটে নেওয়া হয়, মানে ফাইনাল সেখানে রিফান্ডও দেওয়া হয়, রিফান্ডও অটোমেটিক দেওয়া হয়। তো সেই রিফান্ডের ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে। তবে গত 2-3 বছর আগে ব্যক্তি পর্যায়ে রিফান্ড একটু সহজীকরণ করার চেষ্টা নেওয়া হয়েছিল। তা এখনও সেটা হয়তো আর একটু সুযোগ সুবিধা বাড়ানো যেতে পারে ব্যক্তিগত পর্যায়ে রিফান্ড। আর আপনি যেটা বললেন যে লস হয়ে যেতে পারে, লস হয়ে গেলে সে কি করবে, তো এটা এখন আপনি এই বছরের যে পরিবর্তনটা আপনারা দেখেছেন যে এটাকে কিন্তু মিনিমাম ট্যাক্সেশনের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। যে কোনো কোনো বিষয় আগে আমরা 82C-তে যেরকম ফাইনাল সেটেলমেন্ট করে ফেলতাম, কিংবা 16CCC-তে আমরা যেটা মিনিমাম একটা করা হতো, ওটাকে কনসেপচুয়ালি কিন্তু আগের থেকে আমরা এখন বলছি ওইটাই তার মিনিমাম ট্যাক্স, ওইটাই তার ধরে নেওয়া হচ্ছে আয়। যেমন ধরেন ভাই একটা কথা বলেছেন গাড়ির কথা, একটা লোকের গাড়ি রয়েছে, একটা ধরেন একজন রিটায়ার্ড মানুষের একটা গাড়ি রয়েছে, ওনার কোনো আয় নাও থাকতে পারে, তো ওনার কিন্তু গাড়ির থেকে আমরা 15,000 টাকা ট্যাক্সটা কেটে নিচ্ছি। এতদিন কিন্তু এখানে রিফান্ড ক্রিয়েট হওয়ার সুযোগ ছিল, এখন কিন্তু এইটাকেই মিনিমাম ট্যাক্সেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এই যে কনসেপ্টগুলো মিনিমাম ট্যাক্সেশন, এটাও কিন্তু আধুনিক চিন্তাধারা। তা আপনি এটাকে আরও গভীরে ভাবতে হবে আমাদের, যে মানুষটার গাড়ি রয়েছে নিশ্চয়ই তার আয়ের একটা ব্যবস্থা রয়েছে, এরকম একটা মেনটেন করা তো কেন উনি এই গাড়িটা মেনটেন করতে পারছেন যদি আয় না থাকে? হ্যাঁ, এটা আমাদেরকে আমূল পরিবর্তন আনতে হবে। দর্শক মণ্ডলী, আজকের সময় একেবারেই শেষ। এইটা বিশাল একটা বিষয়, আমরা চেষ্টা করব যে ইনকাম ট্যাক্সের ম্যাটারটা প্রায়শই আমরা প্রোগ্রামে একটু নিয়ে আসি এই জিনিসটা, কারণ আমার অনেক প্রশ্ন আজকে অজানা রয়ে গেল, আপনাদেরও নিশ্চয়ই অনেক কিছু জানতেও পেরেছেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আজকের সময় শেষ হয়ে গেল। আমরা আগামী রোববার দিন একই সময় আপনাদের সাথে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন এনটিভি। আসসালামু আলাইকুম।